চোখ বন্ধ ওয়েটল্যান্ড অথরিটির। জলাভূমি ভরাট হচ্ছে, জলাভূমি ভরাটের বিরুদ্ধে একাধিক এফআইআর। স্থানীয় অসীম মণ্ডল, সুকুমার মণ্ডলের বিরুদ্ধে এফআইআর। সোনারপুর নরেন্দ্রপুর থানায় জলাভূমি ভরাটে এফআইআর। অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি বলেই দাবি উঠছে। এফআইআর এর পরেও লাগাতার ভরাট পূর্ব কলকাতার জলাভূমি। স্যাটেলাইট ইমেজ, সেই ইমেজে ধরা পড়েছে জলাভূমি ভরাটের ছবি। স্যাটেলাইট ইমেজে 2021-এর পরেও জলাভূমি ভরাট। 2021-এর পর আর এফআইআরই করেনি ওয়েটল্যান্ড অথরিটি। অভিযোগের পরেও কেন এফআইআর নয়, প্রশ্ন পরিবেশবিদদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছেন আমাদের প্রতিনিধি ইরন। ইরন, এই অসীম মণ্ডল, সুকুমার মণ্ডল কারা এরা, এদের ব্যাকগ্রাউন্ডটা কি? যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে যে তারা জলাভূমি ভরাট করছেন, কিন্তু তা সত্ত্বেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? তাদের ব্যাকগ্রাউন্ড, তারা পরিচয় তাদের ঠিক কি রয়েছে? দেখো, নিউজ 18 বাংলা এই আনন্দপুর এবং সোনারপুর অঞ্চলে যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, যে জলাভূমির দিনের পর দিন চুরি হচ্ছে এবং সেখানে ভরাট করে একের পর এক বেআইনি গোডাউন হচ্ছে, বাড়ি হচ্ছে, সেই নিয়ে আমরা খবর লাগাতার করছি। সেই খবর করার সময় আমরা বেশ কিছু নাম সামনে পেয়েছিলাম, যে নামগুলো উঠেছিল যাদের বিরুদ্ধে অভিযোগ তারা একাধিক গোডাউনের মালিক। এখানে একাধিক গোডাউন রয়েছে যেগুলোর মালিক তারা। তাদের মধ্যে অন্যতম নাম হচ্ছে অসীম মণ্ডল, যার 14 থেকে 15টা গোডাউন রয়েছে, সেই গোডাউনগুলোর মালিক তিনি। এছাড়া পবন মণ্ডল তার ভাই, তার নাম রয়েছে। সুকুমার মণ্ডল, তার কিছু গোডাউন রয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়রা বারবার, যেটা কেউ ভয়ে না সামনে এসে বলতে নারাজ, কিন্তু তারা তথ্য দিয়ে জানাচ্ছেন, আবার তারা প্রমাণ দিয়ে দেখাচ্ছেন যে অতীতেও তারা একাধিকবার বিভিন্ন সময় সংশ্লিষ্ট দপ্তরে, থানায় তারা অভিযোগ করেছিলেন এবং মাস পিটিশন পর্যন্ত করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য নাম বললাম অসীম মণ্ডল। এরা কারা? খোঁজ নিয়ে জানা গেছে এরা অবশ্যই স্থানীয় তৃণমূলের সঙ্গে জড়িত এবং পাশাপাশি এখানে কিন্তু তাদের একটা পলিটিক্যাল একটা তাদের উপর প্রভাব আছে এবং তারা ডেভেলপার। তারা কি করে? তারা মূলত এই জলা জমিগুলো ভরাট করার পর একের পর এক গোডাউন তৈরি করে। এই গোডাউনগুলো একটা বড় কোম্পানিতে ভাড়া দিয়ে দেয়, যার বিনিময়ে 3 থেকে 4 লক্ষ টাকা বছরে তারা আয় করে। এবং এই জমি ভরাট করে তৈরি করতে যে খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন মাধ্যমে যারা কাজ করেন তারা বলছেন, পরিবেশবিদরা বলছেন যে এই জমি ভরাট করে। তুমি তো কথা বলেছিলে, ঠিক কি অভিযোগ উঠে আসে সেই অভিযোগগুলো আরেকবার শোনাবো। রাতের অন্ধকারে ভরাট হয়, দিনের বেলাও ভরাট হয়, প্রশাসন গার্ড রেখে ভরাট হয়, প্রশাসন সবই জানে, তার সত্ত্বেও ভরাট হচ্ছে। আমাদের গ্রামবাসী অভিযোগ করা হয়েছে, পিটিশন জমা দেওয়া হয়েছে, কোনো লাভ হয়নি। কোন এলাকার গ্রামবাসী? নাজিরাবাদ গ্রামবাসী অভিযোগ করছে যে প্রশাসনের সামনে হয়, তাদের মদতেও কি হয়? হ্যাঁ অবশ্যই, যতজন সব জড়িত আছে। মানে রাজনৈতিক নেতৃত্ব জড়িত সব টোটাল। কারা নাম জানা আছে বা বলা যায়? যতটুকু জানা আছে, যেরকম ধরুন উপপ্রধান, কার্তিক, সবাই জড়িত আছে। আর কোনো নাম আপনাদের মনে হয় বা যারা জড়িত? যেরকম অসীম মণ্ডল আছে, হ্যাঁ, লোকাল প্রমোটার, উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। এখানে কি করেন তিনি? তিনি এখানে গোডাউন মারান, ভাড়া দেন, ওনার এটাই কাজ, জমি বেচা, জমি কেনা। তাদের বিরুদ্ধে কমপ্লেন করেছিলেন? হ্যাঁ, বহুতবার কমপ্লেন করা, নাম দিয়ে কমপ্লেন করেছেন? নাম দিয়ে কমপ্লেন করা আছে। এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আগুন জ্বলে গেল, এর কোনো অ্যাকশন আছে? এই আগুন লাগার পর প্রশাসন তো সতর্ক। প্রশাসন তো সাথে রয়েছে, থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ সেখানে দাঁড়িয়ে থাকে, থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোটেকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন? একদম, যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই। জলাভূমি বাঁচানো যাবে? আমার তো মনে হয় বাঁচানো যাবে না। আমাদের সঙ্গে ইরন রয়েছেন সরাসরি। ইরন, একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন সেখানকার বাসিন্দারা যে প্রশাসনের সামনেও নাকি লাগাতার ভরাট চলছে, 2021-এর পরেও লাগাতার ভরাট চলছে, কোনো ব্যবস্থাই নিচ্ছে না প্রশাসন। কেন? দেখো, এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি, তাদের ওয়েবসাইটে তুমি যদি যাও, সেই ওয়েবসাইটে তুমি যদি প্রবেশ করো, সেখানে দেখবে একটা জায়গায় অবশ্যই রয়েছে এফআইআর। অর্থাৎ এই অথরিটি কবে তৈরি হয়েছে? অটোনমাস বডি, স্বশাসিত, কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং, পরিবেশ দপ্তরের আন্ডারে তারা রয়েছে এবং প্রাণী সম্পদ উন্নয়ন ভবনে তাদের অফিস রয়েছে, যদিও নতুন তাদের অফিস হচ্ছে। সব জায়গায় আমরা গত 2 দিন ধরে খুঁজে দেখেছি, তাদের কোনো অথরিটি কিছু বলতে নারাজ। তবে ওয়েবসাইট ঘাটলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে প্রসঙ্গত গতকাল কিন্তু ওয়েটল্যান্ড দিবস ছিল, তাদের প্রোগ্রাম আছে, কিন্তু এই বিষয়ে তারা মুখ খোলেন না। কিন্তু এই ওয়েবসাইটে যদি এফআইআর কপিতে তুমি যাও, তাহলে দেখবে 2006 সালে তথ্য অনুযায়ী এটি আইন হয় এবং 7 থেকে ডিপার্টমেন্ট কাজ করা শুরু করে এই ওয়েটল্যান্ড। এবং তার আগের ইতিহাস বলছে যে ইরানের তেহরানে যদি রামসার
কনভেনশন হয়, সেখান থেকে তৈরি হয় ওয়েটল্যান্ডের হিসেব। সেখানে পরিষ্কার লোক এসে দেখে যান পশ্চিমবঙ্গে দুটো ওয়েটল্যান্ড রয়েছে, একটা সুন্দরবন, অন্যটা হচ্ছে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। এখানে জনবসতি আছে, এটাকে রক্ষা করার কথা ওঠে। একাধিক বিষয় চলছে। 2006 থেকে নতুন এই অথরিটি তৈরি হয় এবং তাদের কাজ হচ্ছে এটা রক্ষণ করা বা এটাকে বাঁচিয়ে রাখা। আমি যদি এফআইআর কপিটা তুমি ডিটেলস খোলো তাহলে দেখবে প্রথম এফআইআর হয়েছে শুধু এই অঞ্চল না, জলাভূমি সব মিলিয়ে 2007-এ প্রথম এফআইআর করা হয় এবং সেই এফআইআরটি প্রথম করা হয়েছে 7 ফেব্রুয়ারি মাস নাগাদ। পরবর্তী সময় 2021 পর্যন্ত এই এফআইআর হয়েছে এবং এফআইআর এর সংখ্যা হচ্ছে 358টি। 2021-এর 5ই ফেব্রুয়ারি লাস্ট এফআইআর হয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি 2026-এর 3রা ফেব্রুয়ারি, অর্থাৎ 4 বছর ধরে কোনো এফআইআর আর হয়নি। একেবারে ইরন, এখানেই তো প্রশ্ন উঠছে যে ওয়েটল্যান্ড অথরিটির কাজটাই তো হচ্ছে যে ওয়েটল্যান্ড গুলো রক্ষা করা, জলাজমিগুলো রক্ষা করা, আর সেই জলাজমি পরপর ভরাট হয়ে যাচ্ছে, সেখানে নির্মাণ হচ্ছে, আর সেই নিয়ে কেন কোনো এফআইআর করেনি ওয়েটল্যান্ড অথরিটি? এফআইআর তো করেছে, অথরিটি এফআইআর করেছে এবং যে অথরিটির এফআইআর দেখা যাচ্ছে 2007 থেকে 21 পর্যন্ত তারা এফআইআর করেছে এবং এফআইআর এ অসীম মণ্ডলের নাম একাধিকবার রয়েছে। করিমপুর মৌজা দেখা যাচ্ছে, সুকুমার মণ্ডলের নাম রয়েছে, পবন মণ্ডলের নাম রয়েছে, বিভিন্ন কে কত নাম্বার এফআইআর, সেই নাম, কার বিরুদ্ধে অ্যাকিউজকে এবং এফআইআর কি কারণে হয়েছে, কোন অঞ্চল, যাবতীয় ডিটেলস কিন্তু রয়েছে ওয়েবসাইটে। বাট তারপরেও কোনো ব্যবস্থা হয়নি। অর্থাৎ এফআইআর করার কাজ তারা করেছেন এবং পরবর্তী সময় দেখা গেছে যে এফআইআর গুলোর ক্ষেত্রে কোনো ব্যবস্থা হয়নি। স্থানীয়রা অনেকে বলছে যে এফআইআর হয় যে অভিযুক্ত ব্যক্তিরা আছেন, যে প্রশ্নটা হচ্ছে যে আগে 2021-এর আগে ওয়েটল্যান্ড অথরিটি এফআইআর করেছে, কিন্তু 2021-এর পর তারা কেন করেনি আর এফআইআর? এটাই তো রহস্য বা এটাই তো ধোঁয়াশা। 2021 পর্যন্ত এফআইআর হলো, সেখানে একাধিক ব্যক্তি যাদের নাম আসছিল, বিশেষ করে অসীম মণ্ডল, সুকুমার মণ্ডল, পবন মণ্ডল, এদের নাম আমরা দেখতে পাচ্ছি। সেই নামে কিন্তু এই করিমপুর মৌজায় একাধিক এফআইআর হয়েছে আপ টু 2021। তারপরে কিন্তু ডেভেলপমেন্ট আরও বেড়েছে এবং স্যাটেলাইট ইমেজ বলে দিচ্ছে যে কিভাবে 2023, 24, 25-এ একের পর এক ডেভেলপমেন্ট হয়েছে। সেই সময় তখনও কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু মাস পিটিশন দিয়েছেন, থানায় অভিযোগ করেছিলেন, তখনও এই অথরিটি কোনো স্বতঃস্ফূর্ত এফআইআর করেননি। এবং খোঁজ নিয়ে যেটা জানা যাচ্ছে যে এই ডিপার্টমেন্ট তারা এখন থানাকে নাকি বলেন যে আপনারা স্বতঃস্ফূর্ত এফআইআর করুন, আবার থানা বলে আমরা কি করে করব, আপনারা ডকুমেন্ট, আপনাদের একটা অথরিটি অথরাইজ রয়েছে, আপনারা করবেন। তাই পরিবেশবিদ যারা এর ওপরে কাজ করছেন এই ওয়েটল্যান্ডের ওপর, তারা পড়েছেন নাজেহাল অবস্থায়। তারা বলছেন কখনো থানায় যাওয়া হয়, থানা বলেন অথরিটিকে বলুন, অথরিটি বলে আমরা এখন আর এফআইআর করি না, করে হচ্ছে থানা, তাদেরকে বলুন। আলটিমেট কে এফআইআর করবে এবং এফআইআর হলেও যে কোনো ব্যবস্থা হয় না তার প্রমাণও তো দেখতে পাওয়া যাচ্ছে। কারণ একাধিক এই যে অভিযুক্ত, যার সবচেয়ে বেশি গোডাউন বলা হচ্ছে অসীম মণ্ডল, তার নামে 14-15টা গোডাউন রয়েছে, তার নামে একাধিকবার এই অঞ্চলে এফআইআর হয়েছে, তারপরেও কোনো ব্যবস্থা হয়নি। এফআইআর যে খোঁজ নিয়ে জানা যায় তিনি হয়তো এফআইআর হলে খুব বেশি হলে তিনি আইনের পথে গিয়ে একটা জামিন নিয়ে আসেন, এর বেশি তার বিরুদ্ধে আর তদন্তই হয়নি। সাধারণত এফআইআর হলে তদন্ত হবে এবং তার বিষয়টা নিয়ে আরও ফলো আপ হবে, সেটাই হচ্ছে না। আর 21-এর পর থেকে ওয়েটল্যান্ড অথরিটি তারা বন্ধ করে দিলেন এফআইআর করাটা। ওয়েটল্যান্ড অথরিটির অফিস খুঁজতে গেলে তোমাকে নাজেহাল হতে হবে। প্রথমে গুগল ম্যাপে যে অ্যাড্রেস রয়েছে সেখানে গিয়ে জানা যায় 2017-এ সেই অফিস উঠে গেছে, সেই জায়গা থেকে উঠে গেছে। এই যে কোনো এফআইআর হচ্ছে না 2021-এর পর থেকে, কেন এফআইআর করা হচ্ছে না অভিযোগ করার পরেও? প্রশ্ন তুলছেন পরিবেশবিদরা, কি বলছেন তারা শোনাবো। এফআইআরটা করেছে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি। 2007 সাল থেকেই যে মোটামুটি যে তথ্যটা পাওয়া যাচ্ছে, 2024-এর পরে তারা এফআইআরটা করছে না। আমাদের হিসেবে এটা 493টা টোটাল এখনো পর্যন্ত এফআইআর হয়েছে। এখন পুলিশকে বলছে তুমি এফআইআর করো। পুলিশ পড়েছে মহা সমস্যায়। পুলিশ বলছে আমার টেকনিক্যাল কোনো নোহাও নেই, আমার পক্ষে আমার অথরিটিও নেই, আমি কিসের ভিত্তিতে এফআইআর করবো। এফআইআর এর ভিত্তিতে তারা একটা ইনভেস্টিগেশন করতো বা করতো না, অ্যারেস্ট করতো, করেনি। তার বড় কারণ হচ্ছে এখানে যারা ভাঙছেন তারা প্রত্যেকেই রাজনৈতিকভাবে বা বিভিন্ন সময় ক্ষমতাবান দুর্বৃত্ত, তাদেরকে ধরা যাবে না, এটা হচ্ছে সামগ্রিক। তাহলে এই সাহসটা পাচ্ছে কি করে? এই যে এনক্রোচমেন্ট হয়ে চলেছে এবং এগুলো মনে রাখতে হবে যে বাফার এরিয়া তো হচ্ছে, মানে এটা আইন অনুযায়ী, রামসার সাইডে অনুযায়ী এটা পারা যায় না করতে, যেটা তারা অন্যায়টা করেছে।
ইরন রয়েছেন আমাদের সঙ্গে। ইরন, তাহলে এই মুহূর্তে দায় ঠেলাঠেলি চলছে। ওই অথরিটি বলছে যে থানাকে অভিযোগ করতে, থানা বলছে তাদেরকে অভিযোগ করতে। তাহলে মানে এই সমস্যার সমাধানটা কোথায়, ওয়ে আউট কোথায়? দেখো, সমস্যার সমাধান করতে গেলে অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরকে তারা অ্যাক্টিভ হতে হবে। তবে পরিবেশবিদ যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এটা নিয়ে আন্দোলন করছেন, তারা এটি নিয়ে বিষয়টা নিয়ে তারা ফরওয়ার্ড জায়গায় যাচ্ছেন এবং তারা আগে কিছু প্ল্যান করছেন। তার মধ্যে ইতিমধ্যে একাধিক জায়গায় তারা অভিযোগ জানিয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, এই ওয়েটল্যান্ড সংরক্ষণ করার জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট আইন রয়েছে এবং সেই যদি ওয়েটল্যান্ড মানে শুধু জলাভূমি তা তো নয়, ওয়েটল্যান্ডের যে ডিটেলস আছে সেই সমস্ত রক্ষার জন্য আলাদা আইন রয়েছে। সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা। এবং আরও গুরুতর অভিযোগ পাওয়া যাচ্ছে, যখন বিভিন্ন কোর্টে, হাইকোর্টে বিভিন্ন সময় যখন এই ভাঙার রায় আসে, তখন বেশ কয়েকটা ছোটোখাটো দোকান ভেঙে নাকি, এটা অভিযোগ স্থানীয়রা বলছেন, কয়েকটা দোকান ভেঙেই নাকি বলা হয় যে ভাঙা হয়ে গেছে, কিন্তু যে বিল্ডিংগুলো থাকার সেগুলো থেকে যায়। তাই এর সমস্যার সমাধান কিভাবে, সেই উত্তর খুঁজতে হবে। তবে তার মধ্যে কিন্তু পরিবেশ নষ্ট হচ্ছে। এই ওয়েটল্যান্ড না বাঁচলে, কলকাতার কিডনি বলা হয় ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডকে, সেটা না বাঁচলে কিন্তু আলটিমেট, এবং পরিবেশবিদ যারা বিদ রয়েছেন তারা বলছেন একটা সময়ের পর, সেই সময় খুব বেশি দূরে নেই, আর 20-25 বছর পর কলকাতা প্রায় দূষণে ভরে যাবে। তো এই আসনি সংকেতগুলো তারা তো বলছেন। এরপরেও নড়ে চড়ে নিশ্চয়ই প্রশাসন বসবেন, নিশ্চয়ই যারা কর্তৃপক্ষ আছেন তারা দেখবেন, তারা বলবেন। তার কারণ এটা তো আলটিমেট পরিবেশ বাঁচানোর রক্ষায় তারা লড়ছেন, বা সেটা বাঁচানো প্রয়োজন, এবং যার ফল কতটা ক্ষতি হতে পারে সেটাই কিন্তু সামনে আসছে। তো এখন দেখার, প্রশাসন এই খবর প্রকাশিত হওয়ার পর আমরা যখন দেখাচ্ছি, নিশ্চয়ই তারা নড়ে চড়ে বসবেন এবং সংশ্লিষ্ট যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং যেগুলো তৈরি হয়েছে সেগুলো হয়তো আইনের পথে গিয়ে সেগুলো ভাঙার চেষ্টা হবে। তবে সেগুলো আগামী দিনে কি হয় দেখার। তবে এই মুহূর্তে যে দায়ে এড়ানোর কাজ চলছে এবং বল একে ওকে ঠেলার কাজ চলছে, আলটিমেট তাতে যেটা হচ্ছে পরিবেশের ক্ষতি হচ্ছে। একেবারে ইরন। আর এই জলাভূমি ভরাট হচ্ছে এনে অভিযোগ করেছিলেন পার্থসারথী দে। তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো। পার্থসারথী ভৌমিক, তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো। আমাদের অ্যাজ এ ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি, তার তো মোটো হচ্ছে ওয়েটল্যান্ড কনজারভেশন, প্রিজারভেশনকে স্যাংটিটিটা যেটা আছে তাকে রক্ষা করা। এরকম নয় যে গোডাউন কেউ করলো, তারপর আমি খবর পেলাম, তারপরে বিভিন্ন দপ্তর, বিভিন্ন জায়গার পারমিশন, এসডিও, বিডিও, ডিএম অফিস করে টোরে এইসব করে আমি এগুলোকে ডেমোলিশন অর্ডার করাবো। তো ইট ইস এ লং প্রসেস, এবং এই প্রসেসটাতে একদম ওয়াকিবহাল হয়ে গেছে গোডাউন ওনাররা, যে রেগুলারলি করে যাও আর এরকম প্রসেসে চলবে, এফআইআর হবে, আর পরে আবার সেই বিভিন্ন ইনভেস্টিগেশন কোয়ারি হবে, এরপরে বন্ধ থাকবে। ওয়েটল্যান্ড তো রক্ষা হলো না। যতজন সব জড়িত আছে, যেরকম ধরনের নজরুল আলী মন্ডল, আমাদের এমএলএ ফিরদৌসী বেগম, উপপ্রধান কার্তিক, সবাই জড়িত আছে। যদি বেআইনি ভাবে কারখানা তৈরির ক্ষেত্রে এই নামগুলো উঠে আসে, আমার মনে হয় পুলিশি তদন্ত করা উচিত। একটা আগুন নিভে যাওয়ার পরে নানা বিষয়ে আঁচ বাড়িয়ে দিয়েছে। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে নরেন্দ্রপুরের নাজিরাবাদ, এই এলাকায় রয়েছে পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাভূমি। এই জলাভূমি বুঝিয়ে একের পর এক বেআইনি নির্মাণ। স্থানীয়দের অভিযোগ, এর পেছনে মদত রয়েছে সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগম এবং তার স্বামী নজরুল মণ্ডলের, যিনি রাজপুর সোনারপুর পুরসভার উপপুরপ্রধান। রাতের অন্ধকারে ভরাট হয়, দিনের বেলাও ভরাট হয়, প্রশাসন গার্ড ডেকে ভরাট হয়, প্রশাসন সবই জানে, তার সত্ত্বেও ভরাট হচ্ছে। আমাদের গ্রামবাসী অভিযোগ করা হয়েছে, পিটিশন জমা দেওয়া হয়েছে, কোনো লাভ হয়নি। যতজন সব জড়িত আছে, যেরকম ধরনের নজরুল আলী মন্ডল, আমাদের এমএলএ ফিরদৌসী বেগম। প্রশাসন তদন্ত করছে, তদন্তে যে বা যাদের নাম উঠুক, তাতে যদি আমার নামও ওঠে, আমার বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নিলে আমার কোনো আপত্তি থাকবে না। আমি নিশ্চিতভাবে সরকারের সাথে সহযোগিতা করব। নামগুলো একটা দুটো চিনি, তার মধ্যে আমার হাজবেন্ডের নামও বলছেন। যদি বেআইনি ভাবে কারখানা তৈরির ক্ষেত্রে এই নামগুলো উঠে আসে, আমার মনে হয় পুলিশি তদন্ত করা উচিত। তদন্ত হোক,
অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়া উচিত। এই দেখুন, এটা নাজিরাবাদ এলাকার জলাভূমির স্যাটেলাইট ছবি 1985 সালের। ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। একটু একটু করে জলাভূমিতে বেআইনিভাবে গজিয়ে উঠতে থাকে নির্মাণ। অভিযোগ, এসবই বেআইনি নির্মাণ। এখানে একাধিক নির্মাণ রয়েছে। প্রভাবশালী ব্যবসায়ী অসীম মণ্ডল, পবন মণ্ডল, পঙ্কজ লীলা, বিকাশ রায়ের। মন্ডল, আমাদের এমএলএ ফিরদৌসী বেগম, উপপ্রধান কার্তিক, অসীম মন্ডল আছে, হ্যাঁ, লোকাল প্রমোটার। উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ সেখানে দাঁড়িয়ে থাকে। থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোডাকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন কি? একদম যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই। গ্রামবাসীরা মিলে একাধিকবার পিটিশন দিয়েছেন। সেই পিটিশনে নাম উল্লেখ করা হয়েছে। সেই নামগুলোর মধ্যে অবশ্যই বিধায়কের হাজব্যান্ডের নাম রয়েছে, অসীম মণ্ডল তার নাম রয়েছে, এবং আরও একাধিক ব্যক্তির নাম রয়েছে যারা এই ভরাট করে গোডাউন তৈরির কারবারে, বেআইনি কারবারে জড়িত। যদিও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থাই নেওয়া হয়নি। এই যে অসীম মণ্ডলের নামগুলো, মানে এগুলো কি আপনি চেনেন? বা না দেখুন, শুনুন, আমি যদি দল করি, দলের কর্মীকে আমি চিনবো না? মিথ্যা কথা বলা হবে। কর্মী অসীম বর্মন কর্মী, অবশ্যই কর্মী। কুমার, পঙ্কজ জানা কর্মী না। আচ্ছা, অসীম মণ্ডল কর্মী। অসীম মণ্ডল কর্মী জানেন? আমি এই ব্যাপারে কোনো আমার জানা নেই। আমরা পুলিশকে বলেছি আপনি তদন্ত করুন। প্রশাসন আমাদের এই বিধানসভা কেন্দ্রে ফুললি ফ্রি হ্যান্ডে কাজ করে। তারা যদি মনে করে যে যাদের নাম বেআইনি ভাবে যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে, নামগুলো একটা দুটো চিনি তার মধ্যে। আর আপনি বললেন আমার হাজবেন্ডের নামও বলছেন। যদি বেআইনি ভাবে কারখানা তৈরির ক্ষেত্রে এই নামগুলো উঠে আসে, আমার মনে হয় পুলিশি তদন্ত করা উচিত। জলাভূমি ভরাট করে নির্মাণের অভিযোগ নতুন নয়। 2022-এ নিউজ 18 বাংলায় এই এলাকার জলাভূমি ভরাটের খবর দেখানো হয়। তখন পদক্ষেপেরও আশ্বাস দেন স্থানীয় তৃণমূল বিধায়ক। বলেন, বেআইনি কাজের সঙ্গে কোনো আপোষ করা হবে না। যার নাম আসছে এফআইআর করুক, পুলিশের কাছে যাক, যে যার নাম, যে কমপ্লেন আসছে আসুক, আইনি পদক্ষেপ নেওয়া হোক না, অসুবিধা নেই তো। কোনো বেআইনির সাথে আপোষ হবে না। প্রায় 4 বছর পর বিধায়ক হাত তুলে নিচ্ছেন, বলছেন তদন্ত হোক। আমরা সেখানে জলে রিজার্ভার করতে পারবো বা ইলেকট্রিক কানেকশন দিতে পারবো। এটা আমাদের বেশ কিছুদিন ধরে, প্রায় বছর 3 ধরে আমরা পারমিশনের জন্য অপেক্ষায় আছি, কিন্তু আমরা পারমিশন পাইনি। আপনারা পাচ্ছেন না দিদি, কিন্তু এই যে কারখানাগুলো যারা তৈরি করলেন আলো এবার রাতের অন্ধকারে, তারা কি করে পারমিশন পাচ্ছেন? সেই জন্যই বলছি তদন্ত হোক। এটা একটা তদন্ত হোক, কারা পাচ্ছে, কিভাবে পাচ্ছে, তাহলে পুলিশ প্রশাসন এটা দেখুক। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে হিরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। পূর্ব কলকাতার জলাভূমি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ওয়েটল্যান্ড। এই জলাভূমি বুঝিয়েই বেআইনি নির্মাণ। এই অভিযোগ শুরু বাম আমলে। হাইকোর্টের নির্দেশে সেই সময় বেআইনি নির্মাণ বন্ধ হয়ে যায়, কিন্তু একটা সময়ের পরে আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে জলাজমি বুঝিয়ে তৈরি হয়েছে একের পর এক বেআইন নির্মাণ। রবিবার গভীর রাত নরেন্দ্রপুরের নাজিরাবাদে পরপর 2টি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। বেশ কয়েকজন মারা যান। অভিযোগ, নাজিরাবাদের এই 2টি গোডাউনই পূর্ব কলকাতার জলাভূমি ভরাট করে তৈরি। পূর্ব কলকাতার জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ নতুন নয়, সেই বাম আমল থেকে শুরু। সালটা 1991। পশ্চিমবঙ্গে তখন বামফ্রন্ট সরকার, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। অভিযোগ, সেই সময় নাজিরাবাদের খেয়াদহ পঞ্চায়েত এলাকায় একটি জলাভূমিতে পাঁচিল তোলা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি করা হবে বলে। এ নিয়ে জলগড়ায় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।
আমি আর আমার 2-3 বন্ধু আমরা পাখি দেখতে যেতাম। এই খবরটা আমরা জানলাম যে ওখানে একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে মাঝখানে করবে। প্রত্যেকটা ওয়েটল্যান্ড প্রত্যেকটা কানেক্টেড টু দ্য নেক্সট ওয়ান। এটা নিয়ে আমরা কোর্টে গেলাম, পরিষ্কার করে বলে দিল জাজ যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এই জায়গাটায় কনস্ট্রাকশন হবে না। তখন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ছিল, ডকুমেন্ট গুলো লেখা আছে ক্লিয়ারলি কলকাতার এক্সপানশন যেটা হবে উইল বি টু দ্য নর্থ আর ক্রস দ্য রিভার, ইস্টে হবে না। ওই ওয়েটল্যান্ডটা মানে ইউনিক। 2002-এ ইরানের তেহরানের রামসায় কনভেনশন হয়। সেখানে বিশ্বের সব জলাজমি বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ব কলকাতার এই জলাভূমি আন্তর্জাতিক ওয়েটল্যান্ড স্বীকৃতি পায়। সেই জলাভূমি ভরাট করেই চলছে দেদার নির্মাণ। অভিযোগের পেছনে রয়েছে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা। তাদের মদতেই দিনে দুপুরে চলে জলাজমি ভরাট। তারপর কোথাও তৈরি করা হয় বহুতল, কোথাও গোডাউন, কোথাও দোকান। এই দেখুন স্যাটেলাইট ছবি 1985 সালের। নরেন্দ্রপুরের খেয়াদহ এলাকায় তখন বিস্তীর্ণ জলাভূমি, 500 একর জুড়ে সবুজে সবুজ। ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। একটু একটু করে জলাভূমিতে বেআইনিভাবে গজিয়ে উঠতে থাকে নির্মাণ। যত দিন গেছে জলাজমি দখল করে বেআইনি নির্মাণের সংখ্যা ততই বেড়েছে। স্যাটেলাইট ছবিতে যা স্পষ্ট। সবুজ ধ্বংস করে একের পর এক নির্মাণ। জলাজমি ধ্বংস করে পরপর নীল শেড। আরো একবার দেখুন পূর্ব কলকাতার জলাভূমি 1985 সালে কি ছিল আর এখন 2026-এ কি হয়েছে। এই খেয়াদহ এলাকাটি সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। 2022-এ নিউজ 18 বাংলায় এই এলাকার জলাভূমি ভরাটের খবর দেখানো হয়। তখন পদক্ষেপের আশ্বাস দেন স্থানীয় তৃণমূল বিধায়ক। বলেন বেআইনি কাজের সঙ্গে কোনো আপোষ করা হবে না। যার নাম আসছে এফআইআর করুক, পুলিশের কাছে যাক, যে যার নাম যে কমপ্লেন আসছে আসুক, আইনি পদক্ষেপ নেওয়া হোক না, অসুবিধা নেই তো। কোনো বেআইনির সাথে আপোষ হবে না। 4 বছর পর বিধায়ক হাত তুলে নিচ্ছেন, বলছেন তদন্ত হোক। আমরা সেখানে জলে রিজার্ভার করতে পারবো বা ইলেকট্রিক কানেকশন দিতে পারবো। এটা আমাদের বেশ কিছুদিন ধরে, প্রায় বছর 3 ধরে আমরা পারমিশনের জন্য অপেক্ষায় আছি, কিন্তু আমরা পারমিশন পাইনি। আপনারা পাচ্ছেন না দিদি, কিন্তু এই যে কারখানাগুলো যারা তৈরি করলে আলো এবার রাতের অন্ধকারে, তারা কি করে পারমিশন পাচ্ছেন? সেই জন্যই বলছি তদন্ত হোক। এটা একটা তদন্ত হোক, কারা পাচ্ছে, কিভাবে পাচ্ছে, তাহলে পুলিশ প্রশাসন এটা দেখুক। পুরমন্ত্রী কিন্তু অন্য যুক্তি দিচ্ছেন। এটা যেটা দেখেছে এটা 2006 থেকে আছে, তারও আগের থেকে আছে। এখন আমাদের এনভায়রনমেন্ট মিনিস্ট্রি অলরেডি একটা ম্যাপ ড্র করেছে। সেই ম্যাপের মধ্যে যদি কোনো ইলিগাল কনস্ট্রাকশন থাকে সেটা কর্পোরেশনকে অনেক সময় বলেন, আমরাও ভেঙে দিই। আমার মনে হয় না যে এখন নতুন করে জলাভূমি ভরাট করার সাহস কেউ পাবে। যেগুলো আছে সেগুলো সব পুরনো আছে। 1991 সালেও ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ভরাটের চেষ্টা হয়েছিল। তবে সেই সময় কয়েকজন পরিবেশবিদ তারা হাইকোর্টে মামলা করেন এবং 1992 সালে হাইকোর্টের রায়ে সেই কাজ স্থগিত হয়ে যায় এবং সেই রায়ে বলা হয় পুরো জলাভূমিটা সংরক্ষণ করতে হবে এবং তার এলাকা নির্দিষ্ট করে চিহ্নিত করতে হবে। তবে 2026-এ এসেও সেই কাজ আজ পর্যন্ত হয়নি। ক্যামেরায় খোকন দাসের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। পূর্ব কলকাতায় জলাভূমি বুঝিয়ে একের পর এক বেআইনি নির্মাণ, এর প্রভাবে দূষণ এবং প্রত্যেক বছর রাজ্য সরকারের কোটি কোটি টাকার ক্ষতি। একটা আগুন নিভে যাওয়ার পরে নানা বিষয়ে আঁচ বাড়িয়ে দিয়েছে। নরেন্দ্রপুরের নাজিরাবাদে পূর্ব কলকাতার জলাভূমির বিস্তীর্ণ অঞ্চল। এই জলাভূমিতেই দেদার বেআইনি নির্মাণ। বিশেষজ্ঞদের মতে পূর্ব কলকাতা জলাভূমি ভরাটের কারণে প্রতি বছর রাজ্য সরকারের কোটি কোটি টাকার ক্ষতি। যে প্রোটোকল অনুযায়ী ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের যে ক্ষতিটা হয়েছে সেটা মারাত্মক ক্ষতি।
পূর্ব কলকাতার জলাভূমি বুঝিয়ে একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ। বিশেষজ্ঞদের মতে এর জেরে সবজি চাষ, ধান চাষ, মাছ চাষে ব্যাপক প্রভাব পড়ছে। ধাক্কা খাচ্ছে রাজ্যের অর্থনীতি। শুধু তাই নয়, জলাভূমি ভরানোর কারণে কার্বন শোষণের ক্ষমতা কমছে। এর প্রভাব পড়ছে পরিবেশে, দূষণের ধাক্কা অর্থনীতিতেও। জলাভূমির মধ্যে শুধু যে আমরা নেট প্রোডাক্টিভিটি, যেটা ইন দ্য সেন্স অফ আমরা যেটা এগ্রিকালচার প্রোডাক্টিভিটি বলতে পারি বা ফুড সিকিউরিটিতে যেটা হেল্প করছে সেটা বলতে পারি, মাছের বড় অংশ কিন্তু আমরা দেখি মাছের যে প্রোডাকশন হয় তার বড় অংশ থাকে হচ্ছে এই জলাভূমিগুলো থেকে। আর এছাড়া যদি আমরা দেখতে পাই যে 150 মেগা টন মতো কার্বন পার হেক্টর পার ইয়ার কিন্তু শোষণ করতে পারে। একটা জলাভূমি যদি ধ্বংস হয় তাহলে কিন্তু কয়েকশো কোটি টাকা আমাদের কিন্তু একেবারে ক্ষতির সম্মুখীন আমাদের হতে হবে, কারণ যেভাবে জলাভূমি আমাদের কার্বন সিকভেস্ট্রেশন করে এবং করার ক্ষমতা রাখে সেটা কোনোভাবেই রিপ্লেস করা সম্ভব নয়। দূষণের ধাক্কায় যে সারা দেশের অর্থনীতি বেসামাল হয়ে যেতে পারে, কয়েকদিন আগেই তা স্পষ্ট করে দিয়েছেন গীতা গোপীনাথ। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে সরব হন গীতা গোপীনাথ, যিনি আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং IMF এর প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ। তাঁর মতে ভারতীয় অর্থনীতির সবচেয়ে বড় বাধা দূষণ। শুল্কের সমস্যা আলোচনা করে মিটিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু পরিবেশ দূষণ অর্থনীতিতে যে ক্ষত তৈরি করে তা গভীর এবং দীর্ঘমেয়াদী। ভারতের আর্থিক বৃদ্ধিতে দূষণের ধাক্কা শুল্কের প্রভাবকেও ছাপিয়ে যাচ্ছে। দূষণের জেরে শুধু পরিবেশকে মূল্য চোকাতে হয় না, দেশের আর্থিক বৃদ্ধি, উৎপাদনশীলতা এবং নাগরিকদের স্বাস্থ্যেও প্রভাব পড়ে। দূষণ কর্মীদের উৎপাদনশীলতা কমায়, চিকিৎসার খরচ বাড়ায়, আর্থিক কর্মকাণ্ডের গতি শ্লথ করে, যা দীর্ঘমেয়াদে ধারাবাহিকভাবে আর্থিক বৃদ্ধিকে টেনে নামায়। Pollution is a challenge in India. From any international investor's perspective who's thinking of coming in and putting up a shop in India, if you have to live there and you have the environment is not of the kind that you feel that, okay, this is going to be consequential for your health, it holds you back. And obviously, not to say, but all the Indians that are living in this kind of pollution. আইনত মেনে নিয়ে সেইগুলোকে নিয়ে কিভাবে আমরা আগামী দিনে এটাকে কিভাবে, বারবার আমরা যেটা বলছি, এটা বাস্তবোচিত একটা ব্যবস্থাপনা তৈরি হোক ক্যালকাটা ওয়েটল্যান্ডের পক্ষে। যদি সেটা না হয় তাহলে ওয়েটল্যান্ডকে আমরা বাঁচাতে পারবো না। নিউজ 18 বাংলা।